আজকে সেই ছোট্ট টুনটুনি পাখির ছড়াগুলি মনে পড়ছে। কি মজা কি মজা রাজা খায় ব্যাঙ ভাজা, অথবা নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজারে। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে এই প্রজন্মের ছোট ছোট ছেলেমেয়েরা যদি এই ছড়াগুলির সাথে পরিচিত না থাকে, তাহলে আমি নিশ্চিত শৈশবে তারা এক অমৃত সুধা থেকে বঞ্চিত হচ্ছে। অথবা আমরা যারা শৈশবে এই ছড়াগুলোর সাথে পরিচিত হইনি, আমাদের শৈশবও এক অমূল্য রস থেকে বঞ্চিত হয়েছে। আপনারা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন যে এই ছড়াগুলি নেওয়া হয়েছে একটি বিখ্যাত বই, বইটির নাম টুনটুনির বই। সেই বই থেকে। বইটির লেখক আর কেউ নন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আরও দুটি পরিচয় আছে। তিনি হলেন বাংলা শিশু সাহিত্যিক সুকুমার রায়ের বাবা। আবার তিনি বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের দাদু। অবশ্য উপেন্দ্র কিশোর রায়ের এই দুই পরিচয়ের কোনো দরকারই হয় না, কারণ তিনি স্বনামে একজন বাঙালি তথা বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব, বিরল এক বাঙালি প্রতিভা। তিনি যেমন একদিকে ছিলেন অসাধারণ শিশু সাহিত্যিক, শিশু সাহিত্যের ক্ষেত্রে তাকে যেমন পথ প্রদর্শক বলা হয়, তেমনি তিনি ছিলেন একজন অসাধারণ পারদর্শী সঙ্গীতজ্ঞ, বেহালাবাদক, সুরকার, গীতিকার। তিনি যেমন একদিকে ছিলেন প্রিন্টিং লাইনে একজন অবিশ্বাস্য অভিজ্ঞ মানুষ, বলা যেতে পারে ভারতীয় মডার্ন যে প্রিন্টিং টেকনোলজি তার পায়োনিয়ার, তেমনি তিনি অন্যদিকে ছিলেন একজন সুপারব আর্টিস্ট, একজন দুর্দান্ত চিত্রকর। আজকে তার সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করব, কারণ তার জন্মদিন সমাগত। তার জন্মদিনে তাকে স্মরণ করা আমাদের একটি অত্যন্ত জরুরি কাজ বলে মনে হয়েছে। তবে তার সম্পর্কে আলোচনা করার আগে তার সম্পর্কে কিছু প্রাথমিক কথা আসুন আমরা জেনে নিই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন 1863 সালের 12ই মে পূর্ববঙ্গের, তদানীন্তন পূর্ববঙ্গের মশুয়া গ্রামে। এই গ্রামটি ছিল সেই সময় ময়মনসিংহ জেলায়, এখন কিন্তু এটি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। বাবা কালীনাথ রায় একজন পণ্ডিত মানুষ, সংস্কৃত, আরবি, ফার্সি এই 3 ভাষায় তিনি ছিলেন খুবই দক্ষ। তা বহু ভাষা বিশারদ এই ভদ্রলোক তদানীন্তন ব্রিটিশ ইন্ডিয়ায় জমির দলিল লিখিয়ে হিসাবে কাজ করতেন। তার সেই সময়ে সমাজে প্রচলিত নাম ছিল শ্যামসুন্দর মুন্সি। তাই শ্যামসুন্দর মুন্সির 8 সন্তান, তার মধ্যে তৃতীয় সন্তান কামদা রঞ্জন রায়, অনেকে বলেন দ্বিতীয় সন্তান। তা কামদা রঞ্জন রায় ইনিই হলেন আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তা কামদা রঞ্জন রায় থেকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হলেন কি করে, এর একটি গল্প আছে। গল্পটা এরকম যে ময়মনসিংহ জেলায় একজন জমিদার ছিলেন, তার নাম হচ্ছে হরিকিশোর রায়চৌধুরী। তিনি ছিলেন কালীনাথ রায়ের একজন দূরসম্পর্কের আত্মীয়। কামদা রঞ্জন রায়ের যখন 5 বছর বয়স, তখন তাকে দত্তক নিলেন এই জমিদার হরিকিশোর রায়চৌধুরী। কামদা রঞ্জন রায় নামটি তার পছন্দ হয়নি। তিনি সেই নামটিকে পরিবর্তন করে নাম দিলেন উপেন্দ্র কিশোর। আর ব্রিটিশদের কাছ থেকে পাওয়া রায়চৌধুরী উপাধি সেটি তিনি জুড়ে দিলেন, হলো নতুন নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। যাই হোক, এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1880 সালে ময়মনসিংহের যে জেলা স্কুল সেখান থেকে তিনি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করলেন। পাশ করে কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে কিছুদিন তিনি পড়াশোনা করেছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তারপর 1884 সালে তিনি পাশ করলেন বিএ, এবং ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে, যেটার এখন নাম আপনারা জানেন বিদ্যাসাগর কলেজ। 1886 সালে বিয়ে করলেন ব্রাহ্ম নেতা সমাজ সংস্কারক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের মেয়ে বিধুমুখী গঙ্গোপাধ্যায়কে। এই হলো প্রাথমিক কথা। আসুন আমরা এবার শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে নিয়ে আলোচনায় প্রবেশ করি।
উনিশ শতকে বাংলার সাহিত্য জগতে, বাংলার সাংস্কৃতিক জগতে দুটি পরিবার ছিল উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। একটি পরিবার ঠাকুর পরিবার, আর একটি পরিবার রায় পরিবার। বাংলার শিশু সাহিত্যের আলোচনায় অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে রায় পরিবারের নাম। রায় পরিবারের সদস্যদের হাত ধরেই সূচিত হয়েছিল বাংলা শিশু সাহিত্যের সোনালী অধ্যায়। আর রায় পরিবারের সদস্যদের মধ্যে সাহিত্যের উৎকৃষ্ট পটভূমি তৈরি করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি যখন কলেজে পড়তেন তিনি লক্ষ্য করলেন যে শিশুদের শৈশব কৈশোর অতিবাহিত হচ্ছে স্কুল পাঠ্য কিছু নীতিকথাধর্মী বই আর ওই মা ঠাকুমাদের মুখে শোনা লোকজ ছড়া, গল্প, রূপকথার উপর নির্ভর করেই। শিশুদের কল্পনা শক্তি বিকাশের কোনো সুযোগ ছিল না, শিশুদের জন্য ভালো কোনো সাহিত্য রচিত হচ্ছিল না। তিনি এই বিষয়ের উপরে মনোনিবেশ করলেন। ফলে সাহিত্যের আঙিনায় তার প্রবেশ ঘটল। 1883 সালে সখা পত্রিকায় মাছি নামে একটি লেখার মাধ্যমে তিনি প্রথম সাহিত্য জগতে প্রবেশ করলেন। সে সময় অনেক ছোটদের জন্য ছোট ছোট পত্রিকা বেরোতো, যেমন সখা, বালক, মুকুল প্রভৃতি পত্রিকা। এই সমস্ত পত্রিকায় তিনি লেখা পাঠালেন, লেখা প্রকাশিত হলো এবং তার সাথে সাথেই শিশু সাহিত্যের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। শিশু সাহিত্যের জগতে আবির্ভূত হলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। আসুন আমরা দেখে নিই উপেন্দ্র কিশোর রায়ের বইগুলোকে। 1903-এ প্রকাশিত সেকালের কথা, 1907-এ প্রকাশিত ছেলেদের রামায়ণ, 1909-এ প্রকাশিত ছেলেদের মহাভারত, 1910-এ প্রকাশিত টুনটুনির বই, 1913 সালে প্রকাশিত সন্দেশ পত্রিকা, 1915 সালে প্রকাশিত গুপি গাইন বাঘাবাই। এই সাহিত্য সম্ভারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বইটি হল টুনটুনির বই। বলা হয় এটাই তার শ্রেষ্ঠতম সাহিত্য কীর্তি। এই বইতে আছে বিচিত্র স্বাদের 27টি গল্প। গল্পগুলির মূল আকর্ষণ হলো তার সহজ সরল সাবলীল ভাষা। এ প্রসঙ্গে লেখকের কন্যা পুণ্যলতা চক্রবর্তীর একটি উক্তি স্মরণ করা যেতে পারে। তিনি বলেছেন, ছোট ছোট ছেলে মেয়েদের বাবা বড় ভালোবাসতেন। শিশুদের সঙ্গে শিশুর মতোই তিনি হাসি, খেলা, নাচে গানে মেতে উঠতেন। তাদের মন বুঝতেন বলেই বুঝি এমন সুন্দর, সহজ, মিষ্টি হতো তার লেখা। বাস্তবিক অর্থেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই, এই বইটি বাংলার শিশু সাহিত্যের এক অত্যন্ত মূল্যবান সম্পদ। তবে হ্যাঁ, শিশু সাহিত্যে তার আরেকটি বড় অবদান হলো শিশু কিশোরদের জন্য অন্যতম সেরা পত্রিকা সন্দেশ প্রকাশ করা। 1913 সালের এপ্রিল মাসে নিজের প্রকাশনা সংস্থা থেকে তিনি প্রকাশ করেন সন্দেশ পত্রিকা। সে যুগের বহু নামিদামি লেখক, লেখিকা, চিত্রশিল্পী, আলংকারিকরা নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে এই পত্রিকায় লেখা ও ছবি দিতেন। অনেকেই পয়সা পেতেন না, কিন্তু নিজেদের কাজ এই পত্রিকায় মুদ্রিত দেখলে সবাই গর্বিত হতেন। বাংলা শিশু সাহিত্যের বিকাশ সাধনে সন্দেশ পত্রিকা চিরকালের জন্য একটি মাইলস্টোন হয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সাহিত্য ছাড়া আরও দুটি বিষয়ে মনোনিবেশ করেছিলেন, একটি ছবি আঁকা আর একটি গান। শোনা যায় তিনি অনেক বড় বড় ওস্তাদের কাছে গান শিখেছেন। আবার তিনি অসম্ভব ভালো বেহালাও বাজাতে পারতেন। বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন, বেহালা বাজাতেন। বিনোদ বিহারী মুখোপাধ্যায় লিখেছেন যে তিনি ছোট থেকে দেখে এসছেন যে রায়বাড়ির সামনে লোকজনের ভিড়, তারা নাকি ভিড় করত উপেন্দ্র কিশোরের বেহালা শোনার জন্য। আবার এটাও শোনা গেছে যে সুকুমার রায়সহ অন্যান্য ভাই বোনদের রাতের বেলায় ঘুম পাড়ানোর জন্য বেহালা বাজিয়ে শোনাতেন বাবা উপেন্দ্র কিশোর। তিনি অনেক গান লিখেছেন, বিশেষ করে ব্রাহ্মসঙ্গীত, অনেক ব্রাহ্মসঙ্গীত তিনি লিখেছেন। আবার বেহালা বাজানোর উপরও তিনি অনেক বইও লিখেছেন। আসুন দেখে নেওয়া যাক
এসব ক্ষেত্রে তিনি কি কাজ করতে পেরেছেন। তার কলম থেকে বেরিয়ে এসেছিল সে সময় বহুল প্রচলিত বেশ কিছু ব্রাহ্ম সঙ্গীত, যেমন কে ঘুচাবে হায় প্রাণের কালিমা রাশি, জয় দিন দয়াময় নিখিল ভুবনপতি, বল দেখি ভাই এমন করে ভুবন কে বা গড়িল, যাব পুরবাসী ভাগবত প্রেম পিয়াসী। বিভিন্ন পত্র পত্রিকাতে সঙ্গীত বিষয়ক বিভিন্ন প্রবন্ধ তিনি লিখেছেন। গুটি কয়েক রবীন্দ্রসঙ্গীত ইংরেজিতে অনুবাদও করেছিলেন। বাদ্যযন্ত্র বিষয়ক তার প্রথম বই শিক্ষক ব্যতিরেকে হারমোনিয়াম শিক্ষা 1888 সালে প্রকাশিত। দ্বিতীয় আরেকটি বই হল সহজ বেহালা শিক্ষা 1904 সালে প্রকাশিত। আরেকটি অসাধারণ বই লেখেন, নাম ভারতীয় সঙ্গীত। শুধু অসাধারণ লেখক নন, পারদর্শী সঙ্গীতজ্ঞ নন, নবজাগরণ যুগের তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য চিত্রকর। অসম্ভব ভালো ছবি আঁকতেন। তিনি ছবি আঁকাতে অনুসরণ করতেন ইউরোপীয় ঘরানা। ইউরোপীয় ঘরানাতে তিনি ব্যবহার করতেন জল রং, তেল রং, কালিকলম। তার নিজের বই ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত বা টুনটুনির বই, সেখানে তিনি দেখিয়েছেন তার অসম্ভব ভালো ছবি এবং অলঙ্করণ। রবীন্দ্রনাথের বই সীতাদেবী বা রামানন্দ চট্টোপাধ্যায়ের বইতে তার আঁকা ছবি বা অলঙ্করণ, বা সন্দেশ পত্রিকায় তার আঁকা ছবি অলঙ্করণ, সত্যি বাংলার সাংস্কৃতিক জগতে তা এক অমর সৃষ্টি। আসুন আমরা দেখে নিই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আঁকা কিছু ছবি, তার কিছু অলঙ্করণ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে এই আলোচনা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমরা প্রিন্টার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উপরে আলোকপাত করি। কারণ বলা হয় হি ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান প্রিন্টিং টেকনোলজি, ভারতীয় মুদ্রণ শিল্পের জনক। 1897 সালে কি হয়েছিল, প্রকাশিত হয়েছিল সিটি বুক সোসাইটি থেকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বই ছেলেদের রামায়ণ। সে বই যখন তার হাতে আসলো তিনি খুব দুঃখ পেলেন। বইয়ের ছাপা ভালো না, বইতে ছবি ভালো করে ফুটে ওঠেনি, অলঙ্করণ ভালো করে ফুটে ওঠেনি। বইয়ের সেই দশা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এবার থেকে বই ছাপাবেন। আর তার এই সিদ্ধান্তের সাথে সাথে ভারতের মুদ্রণ শিল্পের একটি অসাধারণ মোড় সামনে এসে দাঁড়ালো। তিনি ফটোগ্রাফি এবং মুদ্রণ শিল্প নিয়ে গবেষণা করতে শুরু করলেন। তিনি যখন গবেষণা করছেন তখন কিন্তু ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে হাফটোন পদ্ধতিতে ছাপানোর কাজ, বই ছাপানোর কাজ, ছবি ছাপানোর কাজ শুরু হয়েছে। তিনি শুরু করলেন পড়াশুনো, গবেষণা হাফটোন পদ্ধতি নিয়ে। তার ঘরে তৈরি হলো স্টুডিও, স্নানঘর বদলে গেল ডার্ক রুমে। বিদেশ থেকে তিনি যন্ত্রপাতি কিনলেন সম্পূর্ণ নিজের খরচে। সেই যন্ত্রপাতি দিয়ে তিনি শুরু করলেন হাফটোন ব্লকে ছবি ছাপাইয়ের কাজ। তদানীন্তন 7 নম্বর শিবনারায়ণ দাস লেনে তিনি একটি ভাড়া বাড়িতে খুলে ফেললেন তার ছাপাখানা, নাম দিলেন ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি। সে সময় সমগ্র ভারতবর্ষে এমনকি দক্ষিণ এশিয়াতে ওই রকম একটি আধুনিক ছাপাখানা ছিল না। এই জন্যই তো বলা হয় যে তিনি হচ্ছেন ভারতের মুদ্রণ শিল্পের জনক, ফাদার অফ ইন্ডিয়ান প্রিন্টিং টেকনোলজি। বিখ্যাত প্রিন্টিং জার্নাল পেনরোজ অ্যানুয়ালে প্রকাশিত তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল ফোকাসিং দ্য স্ক্রিন, পাবলিশড ইন 1897, দ্য থিওরি অফ হাফটোন ডট, পাবলিশড ইন 1899, Automatic Adjustment of the Halftone Screen, published in 1901, Diffraction of Halftone, published in 1903, The 60-Degree Crossline Screen, published in 1905,
এবার চলুন দেখে নেওয়া যাক উপেন্দ্র কিশোর রায়ের কিছু ফটোগ্রাফির কাজ। তার 3 ছেলে 3 মেয়ে। ছেলেরা হলেন সুকুমার, সুবিনয় এবং সুবিমল, আর মেয়েরা হলেন সুখলতা, পুণ্যলতা এবং শান্তিলতা। তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বাংলার শিশু সাহিত্যিক সুকুমার রায়, তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ননসেন্স রাইম লিখে তিনি বাংলা সাহিত্যে এক নতুন ধারা সংযোজিত করেছেন। তার ছেলে সত্যজিৎ রায়, তিনি হলেন বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক। তার সম্পর্কেও নতুন কিছু বলার নেই। উপেন্দ্র কিশোর রায় খুব অল্প বয়সে আক্রান্ত হয়েছিলেন ডায়াবেটিস রোগে। তখন ইনসুলিন ইনজেকশন আবিষ্কৃত হয়নি, ফলে খুব দ্রুত তার জীবনী শক্তি ক্ষয় পেয়েছিল। অতিরিক্ত পরিশ্রমের দরুন তার জীবনী শক্তি ধীরে ধীরে কমে এসছিল। মাত্র 52 বছর বয়সে 1915 সালের 20শে ডিসেম্বর উপেন্দ্র কিশোর রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সেফ থাকবেন। নমস্কার। যাওয়ার আগে সত্যজিৎ রায়ের আঁকা তার দাদুকে নিয়ে ছবি, সেগুলো দেখে যেতে ভুলবেন না যেন।